কি হবে যদি আপনার শেষ নিঃশ্বাসটা এক শিকারীর খেলার সামগ্রী হয়ে ওঠে? কি হবে যদি আপনার আর্তনাদ শোনার জন্য কেবল এক অন্তহীন নীরব জলাভূমি ছাড়া আর কেউ না থাকে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, যদি আপনাকে বাঁচানোর জন্য আসা রক্ষকই নিজে একজন ভক্ষক হয়, তাহলে আপনি কার কাছে আশ্রয় চাইবেন? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, যদি ন্যায় বিচার করতে আসা মানুষটির হাতই রক্তের দাগে রাঙানো থাকে, তাহলে আপনি কার উপর বিশ্বাস রাখবেন? আজ আমরা প্রবেশ করব স্পেনের এমনই এক অভিশপ্ত মার্শল্যান্ডে, সাল 1880, যেখানকার নিয়ম বড়ই অদ্ভুত। প্রতি বছর যখন শহর উৎসবে মেতে ওঠে, ঠিক তখনই এই জলাভূমি তার ক্ষুধা মেটানোর জন্য কুমারী মেয়েদের শরীর চায়। দুটো বোন, এস্ত্রেলা আর কার্মেন, রঙিন স্বপ্ন নিয়ে উৎসবের রাতে হারিয়ে যায়, কিন্তু তাদের আর ফেরা হয় না। কিছুদিন পর এই জলাভূমির ঠান্ডা জলেই তাদের খুঁজে পাওয়া যায়, তবে জীবন্ত নয়, এমনভাবে যেন দুটো নিষ্পাপ শরীরকে ক্যানভাস বানিয়ে কোনো এক অমানুষ তার পৈশাচিক শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে। তাদের শেষ মুহূর্তগুলো ছিল এক দুঃস্বপ্নের নামান্তর, যেখানে এক পিশাচ তাদের নিয়ে মেতে উঠেছিল এক নারকীয় উৎসবে। এই শহরে যেন বাতাসও কথা বলে না, প্রতিটি মানুষের চোখে কেবল ভয় আর সন্দেহের ছাপ। এই রহস্যের জট খুলতে মাদ্রিদ থেকে আসে দুজন ডিটেকটিভ, জোয়ান আর পেদ্রো। একজন ঠান্ডা মাথার অভিজ্ঞ, যে মানুষের চোখ দেখেই তার ভেতরের শয়তানকে চিনে নিতে পারে। অন্যজন তরুণ আদর্শবান, যে আইনের পথে হেঁটেই সত্যকে খুঁজে বের করতে চায়। কিন্তু এই জলাভূমির রহস্য এতটাই গভীর যে এখানে আইনের কোনো অস্তিত্ব নেই। এখানে টিকে থাকার একটাই নিয়ম, হয় স্বীকার করো, নয়তো নিজেই শিকারে পরিণত হতে হবে। তদন্ত যতই এগোতে থাকে, ততই বেরিয়ে আসতে থাকে শহরের প্রভাবশালী ব্যক্তিদের কুৎসিত চেহারা। একটি ছবির নেগেটিভ, একটি ত্রিভুজাকৃতি চিহ্ন, আর এক রহস্যময় পারফিউমের গন্ধ, এই সামান্য সূত্রগুলোই ডিটেকটিভদের নিয়ে যায় এক অকল্পনীয় সত্যের দিকে। তারা বুঝতে পারে এই খুনের শিকড় শহরের অনেক গভীরে প্রবেশ করেছে, কিন্তু যখনই তারা ভাবে যে তারা খুনির কাছাকাছি পৌঁছে গেছে, তখনই গল্পে আসে এমন এক টুইস্ট যা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। আপনি কি জানতে প্রস্তুত কে সেই মুখোশধারী শয়তান? কেন সে এমন নৃশংসভাবে তরুণী মেয়েদের নিশানা বানাচ্ছে? কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট তো তখন আসবে যখন আপনি জানতে পারবেন এই খুনিকে ধরার জন্য যে ডিটেকটিভ তার জীবন বাজি রাখছে, তার নিজের অতীত এই জলাভূমির চেয়েও বেশি অন্ধকার আর ভয়ঙ্কর। কি হবে যখন আপনি বুঝবেন ন্যায় বিচারের মুখোশের আড়ালে লুকিয়ে আছে আর এক দানবের ছায়া? কি হবে যখন সেই সত্যের মুখোমুখি হবেন যা নায়ক এবং খলনায়কের মাঝের সূক্ষ্ম রেখাটাকেই মুছে দেবে? আমার সাথে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পের শেষে যে সত্যটা বেরিয়ে আসবে তা শুধু খুনির পরিচয় প্রকাশ করবে না, বরং ন্যায় বিচারের ধারণাকে আপনার সামনে চুরমার করে দেবে। চলুন শুরু করা যাক এমন এক যাত্রা যেখান থেকে ফেরার কোনো পথ খোলা নেই। শুরু করছি আজকের মুভির গল্প। মুভির গল্পের শুরু হয় 1980 সালে স্পেনের ব্ল্যাক নামে একটি শহরে। এখানে দুই ডিটেকটিভ এসেছে বাইরে থেকে, যাদের নাম জোয়ান আর পেদ্রো। তারা এখানে দুজন মেয়ের নিখোঁজ হওয়ার তদন্তে এসেছে। যারা নিখোঁজ হয়েছে তাদের নাম এস্ত্রেলা আর কার্মেন। এরা দুই বোন ছিল। শহরের একটি মেলা বা উৎসব চলাকালীন এরা নিখোঁজ হয়েছে। এর আগেও এই উৎসবে এমনভাবে মেয়ে নিখোঁজ হয়েছিল, তাই এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ। জোয়ান আর পেদ্রো এখানকার লোকাল পুলিশের সাথে মিলে ইনভেস্টিগেশন শুরু করে। লোকাল পুলিশ জানায় মেয়ে দুটোর চরিত্র তেমন একটা ভালো ছিল না। জোয়ান আর পেদ্রোর কাজ করার ধরন ছিল একদম আলাদা, তাই তারা একে অপরকে খুব একটা পছন্দ করত না। রাতে এক স্থানীয় লোকের কাছ থেকে যখন জানতে পারে যে এস্ত্রেলার বাবা তাদের প্রতি খুশি ছিল না, পরদিন জোয়ান আর পেদ্রো সেই দুই বোনের বাড়িতে যায়। জোয়ানের কাজের অভিজ্ঞতা ছিল, সে লোক দেখলেই বুঝতে পারত। তাই মেয়ে দুটোর মা রকিওর চোখ দেখে সে বুঝে নেয় তার স্বামীর সাথে তার একটা দূরত্ব আছে। সেখানে মেয়েদের ঘর থেকে একটি কাগজ পায়, যাতে মেয়েদের কাজের একটি বিজ্ঞাপন ছিল, এবং জানতে পারে মেয়ে দুটোর ব্যাংকের পাসবইটাও মিসিং আছে।
পেদ্রো দেখতে পায় তারা গরিব হলেও তাদের একটি দামি গাড়ি রয়েছে। ফেরার সময় রকিও জোয়ানকে একটি খাম দিয়ে বলে এটা তার স্বামীকে না জানাতে, কারণ সে এমনিতেও মেয়েদের জন্য অনেক লজ্জিত আছে। খামটি খুলে তারা দেখতে পায় এর ভেতরে একটি নেগেটিভ রয়েছে যা নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, আর সেখানে মেয়ে দুটোর আপত্তিকর অবস্থায় কোনো ছেলের সাথে ছবি রয়েছে। জোয়ান আর পেদ্রো মেয়েদের স্কুলে যায়। তার ক্লাসমেটের কাছ থেকে জানতে পারে তারা এই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিল, কেননা তারা কোনো কাজ পেয়েছে। সেখানে মেরিনা নামে এক মেয়ের বয়ফ্রেন্ড বাইরে থেকে তাকে ডাকতে থাকে। জোয়ান এক মহিলার সাথে দেখা করে যে সেই রাতে মেয়ে দুটোকে দেখেছিল। মহিলা জানায় তারা কোনো এক লোকের সাথে একটি গাড়িতে করে যাচ্ছিল, আর সেই গাড়িটা ছিল ডায়ান 6 মডেলের। পেদ্রো জোয়ানকে বলে এই মডেলের এক গাড়ি মেয়েদের বাবার কাছে আছে। তারা ফিরে যাবার সময় এক লোক এসে তাদেরকে বলে একজন তাদের সাথে দেখা করতে চায়। জোয়ানরা সেই লোকের সাথে গিয়ে এক মহিলার সাথে দেখা করে। সেই মহিলা জানায় সে মৃত লোকেদের আত্মাদের স্বপ্ন দেখতে পারে, আর গত রাতে সে তার মায়ের স্বপ্ন দেখেছে। তার মা বলে মেয়ে দুটো একটি ফার্ম হাউসে ছিল। জোয়ানরা লোকাল পুলিশদের নিয়ে সেই ফার্ম হাউসে যায়। ফার্ম হাউসের পাশে তারা একটি পার্স খুঁজে পায়। যে পার্সের মধ্যে যে কাপড় ছিল সেটা এস্ট্রেলা পরনে ছিল। পরদিন তারা আবার সেই ফার্ম হাউসের চারপাশটা তল্লাশি করতে আসে। তখনই এক লোক একটি হরিণ মেরে সেখান থেকে পালাতে যায়। ধরা পড়ে গেলে সে জানায় তার নাম জেসাস, আর তার কাছে বন্দুক চালানোর কোনো পারমিট নেই, তাই পালাচ্ছিল। তারা জেসাসকে ছেড়ে দেয়। পরদিন মেয়ে দুটোর মরদেহ নগ্ন অবস্থায় একটি স্বল্প জলাশয় খুঁজে পাওয়া যায়। তাদের হত্যা করার আগে তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল, এমনকি তাদের সাথে অত্যন্ত আপত্তিকর আচরণ করা হয়েছিল। জোয়ান এই মরদেহ দেখেও একদম স্বাভাবিক থাকে, কিন্তু পেদ্রো এসব সহ্য করতে পারে না। তখনই এখানে এক রিপোর্টার এসে সেই সব ছবি তুলতে থাকে, কিন্তু জোয়ান তাদেরকে তাড়িয়ে দেয়। পুলিশ তাদেরকে এই কেসটা তাড়াতাড়ি সমাধান করতে বলে। এমন রোমহর্ষক হত্যাকাণ্ড দেখে পেদ্রো একদম ভেঙে পড়ে। জোয়ান মেয়েদের বাবা মাকে সব জানায়। বাবা এটা শুনে পাগলের মতো হয়ে যায়, আর মা রকিও এক করুণ দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকে, এবং এই দৃষ্টিতেই সে ঘরে চলে যায়। রাতে তাদের কাছে সেই নেগেটিভের ডেভেলপ করা ছবি আসে। তারা দেখতে পায় এস্ট্রেলা আপত্তিকর অবস্থায় কোনো লোকের সাথে সময় কাটাচ্ছে। সেই লোকের হাতে একটি ত্রিভুজ চিহ্ন ছিল। রাতে একটি ছেলে তাদের কাছে এসে দেখা করে। এই ছেলেটা ছিল বেতির বয়ফ্রেন্ড, যে মেয়ে আগেরবারের উৎসবে নিখোঁজ হয়েছিল। আর বেটি কাজের জন্য শহর বেরিয়েছিল, কিন্তু পরে তার মৃতদেহ পাওয়া যায়। সবাই এটাকে আত্মহত্যা ভাবলেও এটা আত্মহত্যা ছিল না। এরপর দেখানো হয় জোয়ানের একটি রোগ রয়েছে, আর কোনো কারণে সে ভেতর থেকে তিলে তিলে শেষ হচ্ছে। পরদিন তারা পুলিশের কাছ থেকে বেতির সেই স্যুটকেসটা চেয়ে নেয়, যেটা তার মৃতদেহের কাছ থেকে পাওয়া গিয়েছিল। আর এই স্যুটকেসের মধ্যেই তারা সেই বিজ্ঞাপনটি পায় যেখানে মেয়েদেরকে কাজ দেওয়ার কথা বলা হয়েছে, যা তারা এস্ট্রেলার ঘর থেকেও পেয়েছে। জোয়ানরা জিসাস নামে ছেলেটির সাথে দেখা করে আর তাকে নিয়ে একটি বন্ধ থাকা বাড়িতে চলে যায়, যেটা বেতি ব্যবহার করত। সেখানে গিয়ে তারা একটি ফটোগ্রাফ পায়, যেটাতে এস্ট্রেলা, কারমেন আর বেতির সাথে একটি ছেলে ছিল যার নাম কুইনি। এর সাথে একটি স্লাইড পায় যেখানে বড় বড় শহরের নানা রকমের ছবি ছিল। এরপর জোয়ানরা বেতির মায়ের সাথে দেখা করে। বেতির মা তাদেরকে একটি ছবি দেখায় যাতে বেতির গলায় একটি লকেট ছিল। সাথে বেতির একটি ফাইল দেয়, আর এটাও বলে যে কুইনির সাথে তার ভালো সম্পর্ক ছিল, আর এই জন্যই তারা কুইনির ওপর নজর রাখতে শুরু করে। মেরিনা নামের সেই মেয়েটির বয়ফ্রেন্ডই হলো কুইনি। কুইনি স্কুল থেকে মেরিনাকে নিয়ে একটি ফাঁকা লজে যায়। জোয়ানরা দূর থেকে তাদের উপর নজর রাখতে থাকে, কিন্তু কুইনি পেছন থেকে এসে পেদ্রোর গলায় ছুরি ধরে। তখনই জোয়ান তাকে মেরে তার কাছ থেকে ছুরিটা নিয়ে নেয়। জোয়ান কুইনিকে সেই ব্যক্তির ছবি দেখায়, কিন্তু কুইনি চিনতে অস্বীকার করে। তখন পেদ্রো তাদের গ্রুপ ফটো দেখায়, তবুও কুইনি তাকে চিনতে অস্বীকার করে আর বলে হয়তো সেই রাতে তাদের সাথে একসাথে ছিল, তাই জন্য ছবি উঠেছে। কুইনি সমস্ত প্রশ্নের প্যাঁচানো জবাব দিচ্ছিল। তারা তাকে যেতে দেয়। পেদ্রো সেই নেগেটিভটা নিয়ে রিপোর্টারের কাছে যায় নেগেটিভ সম্পর্কে জানার জন্য। আসলে এই সময় ফটো ল্যাব সহজলভ্য ছিল না। ফটোর জন্য তাদেরকে মাদ্রিদে পাঠিয়ে অপেক্ষা করতে হতো। রিপোর্টার বলে এই নেগেটিভটা কোনো সাধারণ নেগেটিভ নয়, যা যেখানে সেখানে পাওয়া যায় না। এটার জন্য স্পেশাল অর্ডার করতে হবে। সে খুঁজে দিতে পারবে যে কে এই অর্ডারটা করেছিল, তবে তার বদলে এস্ট্রেলার মৃতদেহের ছবি চাইছে। পেদ্রো রাজি হয়ে যায়। আসার সময় রিপোর্টার বলে সে তার পার্টনার অর্থাৎ জোয়ানকে কোথাও দেখেছে। পরদিন এস্ট্রেলা আর কারমেনের অন্ত্যেষ্টি ক্রিয়ায় এস্ট্রেলার মা রকিও জোয়ানকে জানায় মেয়েদের ব্যাংক পাসবইটা খুঁজে পেয়েছে সে,
সেটা তার হাজব্যান্ডের গাড়িতে লুকিয়ে রাখা ছিল। জোয়ানরা তাদের বাড়িতে এলে রকিও সেই পাসবইটা লুকিয়ে জোয়ানকে দিয়ে দেয়। সেটা নিয়ে তারা মেয়েদের বাবার সাথে দেখা করে। তার কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় পেদ্রোকে বাইরে পাঠিয়ে দিয়ে জোয়ান সেই লোককে মারতে থাকে আর টাকার হিসেব চায়। সেই লোক বলে সে একটি হেরোইনের প্যাকেট পেয়েছিল যাতে 1 কেজি হেরোইন ছিল। হেরোইন বিক্রি করে সেই টাকায় সে ওই গাড়িটি কিনেছিল। তবে কিছুদিন পর হেরোইনের মালিক তার উপর চাপ সৃষ্টি করে, তাদের টিভি, ফ্রিজ সমস্ত কিছু নিয়ে চলে যায়। তাদের হাত থেকে বাঁচার জন্য সে কিছু লোকের কাছ থেকে লোন নিয়েছিল যাতে তার মেয়েদের নিয়েই শহর থেকে চলে যেতে পারে। তবে সেটা সম্ভব হয়নি আর লোনও শোধ করতে পারেনি। আর সেই জন্যই তার মেয়েরা এমন কাজে জড়িয়ে পড়েছে। এরপর জোয়ান আবার কুইনির পিছু করে। কুইনি আবার মেরিনাকে নিয়ে সেই লজে যায়। তবে তারা লজে ঢোকার কিছুক্ষণ পর একটি টুপি পরা লোক সেই লজে ঢোকে। এর চেয়ে বেশি কিছু জোয়ান দেখতে পায়নি, তার আগেই কেউ একজন তাকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে পেদ্রো সমস্ত বোটের তল্লাশি চালাতে থাকে যাতে সেই হেরোইনের ব্যবসায়ীদের ধরতে পারে, কিন্তু সে ব্যর্থ হয়। সন্ধেবেলায় জোয়ানের জ্ঞান ফিরে আসে। জোয়ান আবারও কোনো চিন্তায় মগ্ন হয়ে যায়। রাতে মেরিনার বাড়িতে কল করে জানতে পারে মেরিনা সুরক্ষিত আছে। কুইনিকে পুলিশ ধরে নিয়ে আসে। কুইনি বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে একাই ছিল, কোনো টুপি পরা লোক তাদের সাথে দেখা করতে আসেনি। কুইনি এখনও প্যাঁচানো উত্তর দিতে থাকে। তাকে জেলে ভরে দেয়। শহরে এই দুটো খুনের খবরের জন্য এক ভয়ে ছড়িয়ে পড়ে। পরদিন কুইনির ব্লাড টেস্টের রিপোর্ট এলে তারা জানতে পারে কুইনির রিপোর্ট এস্ট্রেলার দেহ থেকে পাওয়া স্যাম্পেলের সাথে ম্যাচ করছে না, আর তারা বাধ্য হয়ে কুইনিকে ছেড়ে দেয়। পুলিশ চিফ এটাও জানিয়ে দেয় যেন তারা বিনা কারণে আর কাউকে গ্রেফতার না করে। জোয়ানরা মেরিনার সাথে দেখা করে। মেরিনা অস্বীকার করে যে কোনো টুপি পরা লোক সেখানে গিয়েছিল। পেদ্রো আর জোয়ানের মেরিনার কথায় বিশ্বাস হয় না, কারণ সেই গরমেও সারা শরীর ঢেকে রাখার জন্য সোয়েটার পরেছে আর তার হাতেও চোটের নিশান রয়েছে। জোয়ান তাদের বাড়ির টেলিফোন লাইনে একটা রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দেয়। জোয়ানরা সেই লজে যায়। লজের মহিলাকে জিজ্ঞেস করে কাল এটা কার নামে বুক করা ছিল। সেই মহিলা জানায় এটা অনেক দিন থেকেই বন্ধ রয়েছে। জোয়ান সেই মহিলাকে চাপ দেয়। মহিলা বলে একজন লোক কল করে লজ বুক করেছিল আর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল, তাই সেই লোকটিকে দেখতে পায়নি। তখনই পেদ্রো সেখানে আসে আর জোয়ানকে বলে মহিলাকে ছেড়ে দিতে। জোয়ানের এরকম কাজ করার ধরনকে পেদ্রো একদম পছন্দ করে না। আর সেই সময় সেখানকার গার্ড সেখানে আসে। জোয়ান বাইরে এসে জেসাসকে জিজ্ঞেস করে এই গার্ড আসলে কে, কিন্তু জেসাস বলে সেই লোকটিকে জীবনেও দেখেনি। রাস্তায় এক লোক তাদের পথ আটকায় আর জোয়ানদের গাড়িতে বসে তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যায় যেখানে এর আগেও তাদেরকে ওই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরকে একটা রুমে নিয়ে গিয়ে ড্রিঙ্ক দেয়। বাইরে থেকে এক লোক এসে আড়াল থেকেই তাদেরকে বলে যদি তারা চেক পয়েন্ট থেকে পুলিশ চেকিং তুলে নেয় তাহলে তাদেরকে মেয়ে দুটোর খুনির সম্পর্কে তথ্য দেবে। আসলে এই লোকটাই হলো সেই হেরোইনের ব্যবসায়ী, অর্থাৎ গ্যাংস্টার। জোয়ানরা রাজি হলে লোকটি তাদেরকে জানায় সে দেখেছে ফার্ম হাউসে একটি লোক সেই পার্স ফেলতে এসেছিল। অন্ধকারে সেই লোকের মুখ দেখতে পায়নি, তবে সে ডায়ানা 6 মডেলের একটি গাড়ি দেখেছিল আর গাড়ির পেছনের কাঁচে একটি টুপি পরা মেয়ের ছবি ছিল। জোয়ান ওই লোকের কথা মতো একটি ছবি আঁকে আর লোকটাও জানায় এই ছবিটাই সেখানে ছিল। জোয়ানের মনে হয় এমন একটি ছবি সে কোথাও দেখেছে, তবে মনে করতে পারছে না। রুমে এসে দেখতে পায় বেতির সেই ফাইলটিতে এমন একটি মেয়ের ছবি ছিল। এটা দেখে তারা আবার বেতির মার সাথে দেখা করে আর জানতে পারে সেবাস্টিয়ান নামের এক বন্ধু ছিল বেতির, যার জন্যই বেতি কুইনির চক্কর থেকে বেরোতে পেরেছিল। রাতে কেউ একজন জোয়ানের রুমে একটা নোট পাঠায় যাতে তাকে আগামীকাল 7:30টায় একটি জায়গায় ডেকে পাঠানো হয়েছে। তাদের এই রহস্য যেন একের পর এক নতুন মোড় নিচ্ছে। তারা যতই চেষ্টা করছে ততই যেন রহস্য আরও ঘনিয়ে আসছে। এরপর পেদ্রো সেই রিপোর্টারের সাথে দেখা করে। রিপোর্টার জানায় এই নেগেটিভটা কুইনি অর্ডার করেছিল। পেদ্রো দেখতে পায় সেই ছবিতে অন্য এক দ্বিতীয় ব্যক্তিও ছিল, যার ছবি ফ্ল্যাশ লাইটের জন্য ঝাপসা হয়ে গেছে। এটা জানার জন্য পেদ্রো নেগেটিভটা রিপোর্টারকে দেয়। রিপোর্টার জিজ্ঞেস করে জোয়ান কি এখন ঘুমোতে পারে। জোয়ান অনেক আগে একটা মেয়েকে গুলি করে মেরেছিল, আর রিপোর্টার বলে জোয়ান অনেক তাড়াতাড়ি অনেকটা বয়স্ক হয়ে গেছে। সে জোয়ানকে বিশ্বাস না করতে বলে। পেদ্রোর মনে পড়ে সে কখনোই জোয়ানকে ঘুমোতে দেখেনি। অন্যদিকে পরদিন জোয়ানের সাথে রকিও দেখা করতে আসে মেরিনাকে নিয়ে আর বলে মেরিনাকে লজে নিয়ে গিয়ে কুইনি তাকে আপত্তিকর অবস্থায় ছবি তুলতে বাধ্য করে আর তারপর অন্য এক লোককে নিয়ে আসে। মেরিনা লোকটিকে দেখেনি, তবে লোকটির হাত খুব নরম ছিল আর তার গা থেকে একটি দামি পারফিউমের গন্ধ আসত। জোয়ান রকিওকে জিজ্ঞেস করে আদালতে মেরিনা এসব বলতে পারবে কিনা। রকিও বলে মেরিনা তার সামনেই কিছু বলতে পারছে না, আদালতে এতগুলো লোকের সামনে কি করে বলবে, যা করার জোয়ান কি করতে হবে। এই বলে রকিও জোয়ানের হাতে হাত রাখে। আসলে জোয়ানকে সে প্রচুর ভরসা করে, তার চোখে সেই আস্থা দেখতে পেয়েছে রকিও।
পাশের এক ফ্যাক্টরিতে শ্রমিকরা স্ট্রাইক করছে, তাই জন্যই মালিক তাদের সাথে দেখা করতে এসেছে। আর সেই লোকটি তেমনই টুপি পরেছিল যেমনটা লজের লোকটা পরেছিল। জোয়ান সেই মালিকের সাথে হাত মেলায় আর বুঝতে পারে এই লোকের কাছ থেকেও একটি দামি পারফিউমের গন্ধ আসছে। অন্যদিকে পেদ্রো সেই হোটেলে যায় যেখানে সেবাস্টিয়ান কাজ করত, আর সেখান থেকে জানতে পারে একবার একটি অল্প বয়স্ক মেয়েকে নিয়ে ঝামেলা হওয়ায় সেবাস্টিয়ান তার স্যুটকেস রেখেই সেই হোটেল থেকে পালিয়ে গেছে। আর এই স্যুটকেসেই অনেকগুলো সেই আবে বিজ্ঞাপন ছিল যাতে মেয়েদের কাজ দেওয়ার কথা ছাপানো ছিল। সে বুঝে যায় এই সব কিছুর পিছনে সেবাস্টিয়ানের হাত ছিল। ফেরার পথে পেদ্রো একটি ডায়ান 6 মডেলের গাড়ি দেখতে পায়, আর দেখতে পায় সেই গাড়ির পিছনে মেরিনা। পেদ্রো সেই গাড়ির পিছু করতে থাকে, তবে গাড়িটা তার চোখে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। পেদ্রো পুলিশের কাছে সেই ফ্যাক্টরির মালিকের ব্লাড টেস্ট করার পারমিশন চায়, আর তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করারও পারমিশন চায়। কিন্তু পুলিশ চিফ সেই পারমিশন দেয় না, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। আর পুলিশ চিফ এই জন্য গুরুত্ব দেয় না কারণ মেরিনার বাড়িতে ফোন করে জানতে পেরেছে মেরিনা তার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে। জোয়ান এখানে চুপ করে থাকে, সে পুলিশ চিফকে কোনো অনুরোধ করে না। পেদ্রো বাইরে এসে জোয়ানকে কথা শোনাতে থাকে আর বলে সেও তাদের দলে, সে এর আগেও একটি মেয়েকে গুলি করে মেরেছে। জোয়ান পেদ্রোর কলার চেপে ধরে আর বলে পেদ্রো কিছুই জানে না, জোয়ান সেই মেয়েকে মারেনি, এমনকি সে তার বন্দুকও তাক করেনি। তার পার্টনার সেই মেয়েকে মেরেছে, আর তার সেই দোষ জোয়ান নিজের কাঁধে নিয়েছে। পেদ্রোর সাথে এমনটা হলে সে পেদ্রোকেও রক্ষা করবে। এরপর তারা মেরিনার বাড়ির সামনে আসে। জোয়ান মেরিনার কল রেকর্ডিং শুনতে থাকে, যেখানে একটি ডায়াল করার শব্দ শুনে সে নম্বরটি নোট করে। নম্বরটি ছিল সেই লজের। ফোনে মেরিনা তার কাজের খোঁজ করে, কিন্তু লোকটি বলে তাদের কন্ট্রাক্টে কোনো প্রবলেম হয়েছে, তাই আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেরিনা লোকটাকে বলে সে এখনই কাজে যোগ দিতে চায়, সে তার ওপর ঘটে যাওয়া এমন নির্যাতন আর সহ্য করতে পারছে না। লোকটি তাকে দেখা করতে বলে। জোয়ানরা জেসাসকে নিয়ে সেই লজে যায়। লজের মহিলাকে তারা এস্ত্রেলার ওপর করা শারীরিক অত্যাচার আর পাশবিকতার বিবরণ দেয়, যা শুনে মহিলাটি কেঁপে ওঠে, কান্না করতে থাকে আর বলে সে সব জানত না। লজের ওয়াচম্যানের নাম জিজ্ঞেস করলে সেই মহিলা বলে ওই ওয়াচম্যানের নাম সেবাস্টিয়ান। মহিলার কাছ থেকে জেনে জোয়ানরা সেবাস্টিয়ানের বাসস্থানে আসে। সেখানে সে বেতির সেই লকেটটিই পায় যা বেতির গলায় ছিল, আর পেদ্রো এস্ত্রেলা আর বাকি অন্যান্য মেয়েদের কাজের কন্ট্রাক্ট পায়। তখনই জেসাস তাদেরকে ডেকে দেখায় সেবাস্টিয়ান এখান দিয়ে পালাচ্ছে। তারাও গাড়ি নিয়ে বেরোয়, কিন্তু বৃষ্টিতে রাস্তায় কাদা হয়, গাড়ি ভেসে যায়। জেসাস তাদেরকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যায়, কিন্তু দূর থেকে সেবাস্টিয়ান গুলি ছোড়ে, যা জেসাসের গায়ে লাগে। জোয়ান আর পেদ্রো সেই জলাভূমির মধ্যে দিয়ে সেবাস্টিয়ানের খোঁজ করতে থাকে। তখনই সেবাস্টিয়ান জোয়ানকে গুলি করে, যার ফলে জোয়ান পড়ে যায়, আর পেদ্রোকেও গুলি করে তাকে মারতে থাকে। তখনই জোয়ান তার পকেট থেকে কুইনির কাছে নেওয়া সেই ছুরিটা বের করে, আর সেটা নিয়ে সেবাস্টিয়ানের কাছে যায় আর তাকে একাধিকবার ছুরিঘাত করে। আর এটা দেখে বোঝা যায় জোয়ান এতে খুবই পারদর্শী। সেবাস্টিয়ান মারা যায়। পেদ্রো অবাক চোখে দেখতে থাকে। জোয়ান গাড়ির ডিকি খুলে সেখানে মেরিনাকে দেখতে পায়। মেরিনাকেও অনেক নির্যাতন করা হয়েছে। মেরিনা জোয়ানকে জড়িয়ে ধরে। জোয়ানের বুকে সে নিজেকে নিরাপদ অনুভব করে। এরপর পুলিশ কুইনিকেও গ্রেফতার করে, কারণ কুইনি মেয়েদেরকে ফাঁসিয়ে সেবাস্টিয়ান পর্যন্ত পৌঁছে দিত। রাতে জোয়ান এই কেসটাকে সমাধান করার খুশিতে সেলিব্রেট করছে। জোয়ান খবরের কাগজ দেখিয়ে সবাইকে বলে তার পার্টনার এত বড় কেসটা সমাধান করেছে। পেদ্রো বুঝতে পারে আসলে জোয়ান তার পার্টনারদের রক্ষা করে আর তার কাজের কৃতিত্ব তার পার্টনারকে দেয়। সেখানে সেই রিপোর্টারও আসে। রিপোর্টার পেদ্রোকে সেই নেগেটিভ থেকে তৈরি করা নতুন ছবি দেয় আর বলে এস্ত্রেলা আর কার্মেনের সাথে কুইনি ছাড়াও অন্য একজন লোক ছিল, তবে সেই লোকের চেহারাটা বোঝা যায় না। পেদ্রো রিপোর্টারকে বলে সে ভুল খবর দিয়েছে। জোয়ান মেয়েটিকে গুলি করেনি, এমনকি বন্দুকও তাক করেনি, তার পার্টনার মেরেছিল। তখনই রিপোর্টার তাকে কিছু ছবি দেয় যেখানে জোয়ানের নেতৃত্বে লোকেদের মারা হচ্ছে। রিপোর্টার বলে রিপোর্ট অনুযায়ী সেদিন জোয়ান 100টিরও বেশি লোককে মেরেছিল, আর লোকেদেরকে অত্যাচার করাতে জোয়ান সবচেয়ে এক্সপার্ট ছিল, আর জোয়ানই সেই মেয়েকে গুলি করেছিল। রুমে এসে পেদ্রো সেই ঝাপসা ছবিটা নিয়ে ভাবতে থাকে, আর তারপর ছবিটাকে ছিঁড়ে ফেলে দেয়। পরদিন এই শহর থেকে চলে যাওয়ার সময় পেদ্রো জোয়ানের দিকে সন্দেহজনক, অস্বাভাবিক নজরে দেখতে থাকে। জোয়ান বলে আমাদের মধ্যে সব ঠিক আছে তো? পেদ্রো কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। তারা দুজনেই এই কেস সমাধান করে এই জলাভূমি ছেড়ে চলে যায়, আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়। তাহলে শেষ পর্যন্ত কি হলো? সেবাস্টিয়ান নামের সেই ভয়াল ক্রিমিনাল তো ধরা পড়ল, কিন্তু মার্সল্যান্ডের অভিশাপ কি সত্যি শেষ হলো?
গল্পটা শেষ হয়েও যেন শেষ হলো না, রেখে গেল এমন কিছু প্রশ্ন যার উত্তর শয়েদ ওই জলাভূমির কাদামাটির নিচেই চাপা পড়ে থাকবে চিরকাল। পেদ্রোর হাতের ওই ছিঁড়ে ফেলা ছবিটা কি শুধুই একটা কাগজ ছিল, নাকি তার বিশ্বাসের ভাঙা টুকরো? যে সঙ্গীকে সে বিশ্বাস করে নিজের জীবন বাজি রেখেছিল, সেই জোয়ানের আসল পরিচয় জানার পর তার মনের অবস্থাটা একবার কল্পনা করতে পারছেন? জোয়ান কি সত্যি একজন নায়ক, নাকি একজন দানব যে কেবল অন্য দানবদের শিকার করে? এই প্রশ্নটাই মুভিটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এই মার্শল্যান্ড কি শুধুই একটি জায়গা, নাকি মানুষের ভেতরের সেই আদিম অন্ধকার সত্তার প্রতীক, যা সুযোগ পেলেই বেরিয়ে আসে, যেখানে ক্ষমতা আর লালসার কাছে বিবেক বারবার হেরে যায়? এই গল্প শুধু দুটো মেয়ের শেষ হয়ে যাওয়া নয়, বরং একটি দেশের অন্ধকার অতীত থেকে বেরিয়ে আসার যন্ত্রণার প্রতিচ্ছবি, যেখানে পুরনো পাপ নতুন করে জন্ম নেয় আর বিচারকের আসনে বসা মানুষটিও তার নিজের অতীতের কাছে বন্দী থাকে। 2014 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ভাষার ক্রাইম থ্রিলার এবং মিস্ট্রি জনরার মুভি মার্শল্যান্ড আপনাকে এমনই কিছু কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। এর টান টান উত্তেজনা, অপ্রত্যাশিত মোড় আর গা ছমছমে পরিবেশ আপনাকে স্ক্রিনের সামনে থেকে এক মুহূর্তের জন্যেও উঠতে দেবে না। এটি শুধু একটি মুভি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক ভ্রমণ, যা আপনাকে ভাবতে বাধ্য করবে খারাপকে শেষ করার জন্য আমাদের কতটা খারাপ হতে হয়। মুভিটি দেখার পর আপনার কি মনে হয়েছে? জোয়ান আর পেদ্রোর শেষটা আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতে আসল দোষী কে? শুধু সেবাস্টিয়ান, নাকি সেই সমাজ ব্যবস্থা যা এমন দানবের জন্ম দেয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব টান টান উত্তেজনার মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।